আজ কৃষ্ণা ছেলে বিয়ে করে নতুন বউ নিয়ে আসছে, তাই সে খুব খুশি। বাড়িতে প্রচুর লোক এসেছে। তার মধ্যে কিছু লোক নিজেদের মধ্যে আলোচনা শুরু করলো। একজন বলল, বউটা মরেছে 1 বছরও হয়নি, এই অবস্থায় কেউ শুভ কাজ করে নাকি? ওদিকে নতুন বউকে বরণ করার জন্য কৃষ্ণা যে বরণ ডালা হাতে নিয়েছে, অমনি তাতে দেখে রক্ত। সেই দেখে ডালাটি ফেলে দিয়ে চিৎকার করে বলল, এত রক্ত কোথা থেকে আসলো? তার বোন মাটিতে ছড়ানো বরণ ডালাটা গুছাতে গুছাতে বলল, কোথায় রক্ত? কি বলছিস তুই? মনের মতো বউ পেয়েছিস, যা বরণ কর গিয়ে। কৃষ্ণা দেখল সত্যি তো তাতে কোনো রক্ত নেই, হয়তো চোখের ভুল। কৃষ্ণা বৌমাকে বরণ করে ঘরে তুলল। বৌভাতের দিন দাঁড়িয়ে থেকে নতুন বউকে সাজালো। তারপর তিনি গেলেন শাড়ি পরতে। বোনকে বললেন, শাড়ির কুচিটা একটু ধরে দে তো। বোন বলল, দাঁড়া, লক্ষ্মীকে পাঠাচ্ছি, আমার একটু কাজ আছে। লক্ষ্মী তাদের বাড়ির সমস্ত কাজ করে, সেই বাড়িতেই থাকে। সে যখনই কুচি ধরছে তখন হঠাৎ করে লোডশেডিং হয়ে গেল। সাথে সাথে লাইট আসতে কৃষ্ণা দেখল ঘরের মধ্যে লাল লাল কি পড়ে আছে। লক্ষ্মীকে বলল, ওগুলো কি রে, রক্তের মতো লাগছে। সে মুখ তুলতেই তিনি দেখলেন এ তো লক্ষ্মী নয়, চন্দনা। সে বলল, ওগুলো তো রক্ত, আমার মেয়ের রক্ত। কৃষ্ণা চিৎকার করে তাকে ঠেলে ফেলে দিলেন। তার বোন দৌড়ে এসে বলল, কি হলো, চিৎকার করলি কেন? তিনি বললেন, রক্ত। কি রক্ত? কোথায় রক্ত? কি হয়েছে রে লক্ষ্মী? লক্ষ্মী বলল, আমি জানি না, আমি তো কুচি ঠিক করছিলাম, আমাকে ঠেলে ফেলে দিল। কৃষ্ণা বলল, না, ও না, চন্দনা এসেছিল। কি যা তা বলছিস, মাথা খারাপ হয়েছে নাকি? চন্দনা কোথা থেকে আসবে? চল এখন। কিন্তু বিয়ে বাড়িতে তিনি একটু আনন্দ করতে পারলেন না। দেখলেন সেখানে চন্দনা একটা ছোট বাচ্চা মেয়েকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তার সারা গায়ে রক্ত লেগে। কৃষ্ণা শুধু ঘুরে ফিরে তাকেই দেখতে লাগলো। রাত্রিবেলা সমস্ত কিছু মিটে গেলে তিনি আর তার বোন একসাথে একটা ঘরে শুলেন। তার বোন বলল, তোর বৌমা খুব সুন্দর হয়েছে, তবে ও খুব ভালো মেয়ে ছিল। আজ ও থাকলে এতদিনে তোর ঘরে মা লক্ষ্মী আসত। কৃষ্ণা চোখ বন্ধ করে তার কথাগুলো শুনছিল। হঠাৎ মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। চোখ খুলতেই দেখে তার বুকের ওপর একটা ছোট্ট বাচ্চা বসে আছে। এমন সময় চন্দনা দৌড়াতে দৌড়াতে এসে বলল, মেয়েটাকে কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, আর ও এখানে এসে বসে আছে। চন্দনা যেই তাকে কোলে তুলল, কৃষ্ণাদেবী দেখলেন তার গায়ে রক্ত লেগে আছে আর কেমন একটা পচা পচা গন্ধ। চন্দনা বলল, দেখো না, মেয়েটার রক্ত পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। কয়েক ফোঁটা রক্ত কৃষ্ণার মুখে এসে পড়ল, তার গা গুলিয়ে উঠল। তিনি বাথরুমে চলে গেলেন বমি করতে, তারপর গায়ে জল ঢালতে শুরু করলেন। তার বোন বলল, কি হয়েছে, এভাবে এত রাতে গায়ে জল ঢালছিস কেন? কৃষ্ণা বলল, রক্ত, আমার সারা গায়ে রক্ত লেগে গেছে। তার বোন অবাক হয়ে তার কাণ্ড দেখতে লাগলো। পরের দিন তার বোন বাড়ি চলে গেলেন। তাকে এগিয়ে দিয়ে এসে কৃষ্ণা নতুন বৌমা প্রিয়াঙ্কাকে বলল, মা, একটু জল দে তো। সে এসে জল দিতেই কৃষ্ণা দেখল গ্লাসের মধ্যে রক্ত। চিৎকার করে সেটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল, এ তো রক্ত। তখন মেঝেতে পড়ে থাকা রক্তগুলো চন্দনা পরিষ্কার করতে লাগলো। ছেলে দীপক ছুটে এসে বলল, কি হয়েছে মা? কৃষ্ণা বলল, ওই দেখ রক্ত, কত রক্ত। এই বলে সে ভয় কাঁপতে লাগলো। কোথায় রক্ত? প্রিয়াঙ্কার পেছনে দাঁড়িয়ে থাকা চন্দনাকে দেখিয়ে কৃষ্ণা বলল, ছিল, ওসব মুছে দিয়েছে। প্রিয়াঙ্কা অবাক হয়ে বলল, কই না তো, আমি তো জল দিলাম, সেটা তো এখনো পড়ে আছে, আর আমি তো কিছু মুছিনি। কৃষ্ণা দেখল সত্যিই মেঝের মধ্যে জল পড়ে আছে। সে অবাক হয়ে চারিদিকে চন্দনাকে খুঁজতে লাগলো, কিন্তু সে সেখানে নেই। হয়তো তার মনের ভুল। এরপর তিনি নিজের ঘরে গিয়ে বসলেন। সেখানেও কেমন একটা পচা পচা গন্ধ বেরোতে লাগলো। ঘরের মধ্যে রুম ফ্রেশনার দিলেন, ধূপ জ্বালালেন, কিন্তু গন্ধটা কিছুতেই যায় না। তিনি ভাবলেন হয়তো ঘুম কম হচ্ছে, তাই এমন হচ্ছে। দুপুরবেলা একটু ঘুমিয়ে নিলেন। ঘুম থেকে উঠে ছেলের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময়
নিজের বান্ধবী রমার নাম ছেলের মুখ থেকে শুনে দরজার বাইরে থমকে দাঁড়িয়ে পড়লেন। তিনি শুনলেন দীপক প্রিয়াঙ্কাকে বলছে, জানো, মার বান্ধবী রমা কাকিমা নাকি আমাদের ভিড় আগের দিন মারা গেছেন। তাই কি হয়েছিল? কি হয়েছিল ডাক্তারও বলতে পারছে না। রক্তবমি হয়ে মারা গেছে। আর মারা যাওয়ার আগে নাকি শুধু ছোট বাচ্চা আর রক্ত রক্ত করে চিৎকার করত। কথাটা শুনে কৃষ্ণা চমকে গেল। রমা শিকড় বাকড় থেকে নানা রকম ওষুধ বানাতো, আর তার সাথে এমন কেন হলো সে বুঝতে পারল না। তারপর কৃষ্ণা গেল রান্নাঘরে। লাইট জ্বালাতেই দেখল দরজার সামনে গাঢ় খয়েরি রঙের কিছু তরল জাতীয় জিনিস পড়ে আছে। একটু এগোতেই দেখলেন গ্যাসের পাশে একটা বাস্কেট রয়েছে। সেখান থেকে তরল জাতীয় জিনিসটা টপটপ করে পড়ছে, আর সেটাই দরজা অবধি গড়িয়ে এসেছে। বাস্কেটের কাছে গিয়ে উকি দিতেই দেখলেন সেই ছোট্ট বাচ্চা মেয়েটা সেখানে শুয়ে আছে। তার সারা শরীর কালো হয়ে গেছে, আর তার থেকেই ওই ঘন রক্তটা পড়ছে। চন্দনা তার পাশে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলল, দেখো না, মেয়েটা কেমন পচে যাচ্ছে, আমি কিছুই করতে পারছি না। কৃষ্ণা চিৎকার করে বলল, তুই কেন এসেছিস এখানে? কি চাস তুই? তখন সেখানে প্রিয়াঙ্কা ছুটে আসলো। তাকে দেখে তার পেছনে চন্দনা লুকিয়ে পড়ল। কৃষ্ণা বলল, আমি জানি রমাকে তুই মেরেছিস, এবার আমাকে মারবি, তাই তো? প্রিয়াঙ্কা বলল, আমি কেন কাউকে মারব? আমি তো রমান্টিকে চিনিও না। চন্দনা তার পিছনে চুপ করে দাঁড়িয়ে থাকলো। প্রিয়াঙ্কার কথা কৃষ্ণা কিছুই শুনতে পেল না। সে বলল, আমি সেটা হতে দেব না, তার আগে তোকে আমি শেষ করে দেব। এই বলে একটা চাকু নিয়ে ছুটে আসলো তার দিকে। প্রিয়াঙ্কা চিৎকার করে বসে পড়ল। তখনই লক্ষ্মী আর দীপক সেখানে চলে আসলো। দীপক তার হাত থেকে চাকুটা ছিনিয়ে নিয়ে বলল, এসব কি করছো মা? মাথা খারাপ হয়ে গেছে নাকি? কৃষ্ণা প্রিয়াঙ্কার পেছনে লুকিয়ে থাকা চন্দনাকে দেখিয়ে বলল, ও এসেছে আমাকে মেরে ফেলবে বলে। রমাকে ও মেরেছে। দেখ, ওই বাস্কেটে একটা বাচ্চাকে লুকিয়ে রেখেছে, আর সারা ঘরে রক্ত ফেলে রেখেছে। ভাবছে এসব করে আমাকে ভয় দেখাবে। তখন প্রিয়াঙ্কা বলল, এসব তুমি কি বলছো? দীপক গ্যাসের পাশে বাস্কেটটা হাতে করে তুলে এনে মাকে বলল, এটাতে তো কিছুই নেই, কি করছো তুমি এসব? ঘরেও তো কোনো রক্ত নেই। কৃষ্ণা আবার চারিদিকে তাকালো, কিন্তু চন্দনা বা সেই বাচ্চাটা কোথাও নেই। ঘরের মেঝেও পরিষ্কার। রাত্রিবেলা খাবার টেবিলে আবার আরেক কাণ্ড ঘটল। প্রিয়াঙ্কা খাবার বেড়ে কৃষ্ণাকে দিল। কৃষ্ণা দেখে তার প্লেটে কিছু কাঁচা মাংস আর সেই ঘন কালো রক্তটা। চন্দনা সেই মেয়েটাকে নিয়ে দাঁড়িয়ে আছে প্রিয়াঙ্কার পেছনে। প্লেটটা কৃষ্ণা প্রিয়াঙ্কার পায়ের কাছে ছুঁড়ে ফেলে দিয়ে চন্দনাকে বলল, এসব করে তুই আমাকে জব্দ করতে পারবি না। আমি তান্ত্রিক এনে তোকে এই বাড়ির থেকে তাড়াবো। প্রিয়াঙ্কা ভাবল এসব কথাগুলো কৃষ্ণা তাকেই বলছে, তাই সে কাঁদতে শুরু করল। কৃষ্ণা ঘরে চলে গেলে লক্ষ্মী বলল, দাদা, আমার মনে হয় কাকিমার মাথায় কিছু সমস্যা হয়েছে। শুধু বলে রক্ত, ঘরটা মুছে দে, ধূপ জ্বালায়, আর বলে পচা পচা গন্ধ বেরোচ্ছে, তুমি একটা ডাক্তার দেখাও। এরপর থেকে কৃষ্ণা আজব আজব কাণ্ড শুরু করলো। কখনো বলে কল থেকে রক্ত বেরোচ্ছে, কখনো বলে তার শাড়িতে রক্ত লেগে। যখনই চন্দনাকে সে কিছু বলতে যায়, সে প্রিয়াঙ্কার পেছনে লুকিয়ে পড়ে, আর প্রিয়াঙ্কা ভাবে তাকে এসব বলছে। কৃষ্ণা হাতের কাছে যাই পায় তাই ছুঁড়ে মারে। এসবে অতৃষ্ট হয়ে দীপক তার মাসিকে কল করল। মাসি সব শুনে বললেন, আমিও ওর মধ্যে অস্বাভাবিকতা দেখেছিলাম। তুই এক কাজ কর, ওকে মাথার ডাক্তার দেখা। তার মাসি একজন নার্স, তিনি একজন ভালো ডাক্তারের খোঁজ দিলেন। পরের দিন সকালে দীপক গেল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিতে। যাওয়ার সময় প্রিয়াঙ্কাকে বলল, আমি বেরোচ্ছি, তুমি একদম মার কাছে যাবে না। লক্ষ্মী, তুই তোর বৌদির খেয়াল রাখবি। দীপক বেরোতেই লক্ষ্মী দেখল কৃষ্ণা ঘরে ঘুমাচ্ছে, তাই সে প্রিয়াঙ্কাকে বলে জামা কাপড় কাচতে বাথরুমে গেল। তখন কৃষ্ণা আসলো প্রিয়াঙ্কার ঘরে। তাকে দেখেই প্রিয়াঙ্কা ভয় পেয়ে গেল, কিন্তু কৃষ্ণা তাকে জড়িয়ে ধরে বলল, আমাকে তুই ভুল বুঝিস না মা। জানি না আমার সাথে কি হচ্ছে, ভেবেছিলাম তোকে নিয়ে সুখের সংসার করব, কিন্তু আজ একটু মন্দিরে যাব, আমার সাথে যাবি তো? প্রিয়াঙ্কা তাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ মা, নিশ্চয়ই যাব। তারপর কৃষ্ণা বলল,
আমার খুব মাথা ধরেছে, তুই ভালো কফি করিস, আমাকে একটু করে দিবি? প্রিয়াঙ্কা গেল কফি করে আনতে। কৃষ্ণা যেই প্রিয়াঙ্কার তৈরি করা কফিতে চুমুক দিয়েছে, সেই পচা গন্ধটা নাকে আসলো। তারপর দেখে কফির বদলে কাপের মধ্যে রয়েছে রক্ত। সেটা ছুঁড়ে ফেলে দিয়ে তাকিয়ে দেখে প্রিয়াঙ্কার পেছনে চন্দনা দাঁড়িয়ে। তুই আবার এখানে এসেছিস? এই বলে কৃষ্ণা হাতের কাছে রাখা একটা পেপার ওয়েট ছুঁড়ে মারল চন্দনার দিকে। সেটা গিয়ে লাগলো প্রিয়াঙ্কার মাথায়। তার মাথা গেল ফুলে। দীপক বাড়িতে এসে এই অবস্থা দেখে লক্ষ্মীকে খুব বকাবকি করল। তারপর বিকালবেলা তার মাকে ফুলিয়ে বালিয়ে নিয়ে গেল ডাক্তারের কাছে। ডাক্তার তার সঙ্গে নানা রকম কথা বলে তার মনের কথা জানতে চাইছেন। এমন সময় কৃষ্ণা দেখে ডাক্তারের কোলে সেই বাচ্চাটা বসে আছে, আর তার সারা শরীর দিয়ে রক্ত ঝরছে। ডাক্তারের কোল ভিজে যাচ্ছে। ডাক্তারের পেছনে দাঁড়িয়ে আছে চন্দনা। সে কৃষ্ণার দিকে তাকিয়ে কাঁদতে শুরু করল, আর মাথা নেড়ে বলল চুপ করে থাকতে। কৃষ্ণা বলল, কে বলবি, আমি কি করব না করব? এই বলে হাতের কাছে যা পেল ডাক্তারের দিকে ছুঁড়ে মারতে লাগলো। তখন ডাক্তারবাবু চিৎকার করে বললেন, কে কোথায় আছো, শিগগিরই এসো। ডিসপেন্সারি অন্য সবাই সেখানে ছুটে আসলো। দীপক আর প্রিয়াঙ্কাও আসলো। ডাক্তারবাবু সবাইকে বললেন, ওনাকে চেপে ধরে বেডে শোয়াও, এখনই ইঞ্জেকশন দিতে হবে। ইঞ্জেকশন রেডি করতে করতে দীপককে বলল, আমার কিছু উপায় নেই, ওনাকে ইমিডিয়েটলি অ্যাসাইলেমে দিয়ে দিন। দীপক বলল, না না, আমি ওনাকে ওখানে দিতে চাই না, দেখুন না অন্য কিছু ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু প্রিয়াঙ্কা বলল, কি বলছো তুমি, দেখছো না উনি কেমন হিংসাত্মক হয়ে উঠছেন, যে কোনো সময়কে কাউকে মেরে ফেলতে পারে। না না ডাক্তারবাবু, যা বলছেন তাই তুমি করো। কৃষ্ণা প্রিয়াঙ্কার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকলো, আর মনে মনে বলল, যা করলাম তোর জন্য, আজ তুই আমাকে পাগলা গারদে পাঠাচ্ছিস। ইঞ্জেকশন দেওয়ার পর কৃষ্ণাদেবী ঘুমিয়ে পড়লেন। যখন চোখ খুললেন দেখলেন একটা মানসিক চিকিৎসালয়ের বেডে তিনি শুয়ে আছেন। তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে চন্দনা। হাত বুলাতে বুলাতে কৃষ্ণাকে সে বলল, মা, তুমি যা করেছ প্রিয়াঙ্কার জন্য করনি, এতে ওর কোনো দোষ নেই, করেছ নিজের স্বার্থে, নিজের জেদকে বজায় রাখার জন্য। কৃষ্ণাদেবীর স্বামী ছিলেন খুবই ভালো মানুষ। কৃষ্ণা যখনই যা বলতো তাই তিনি শুনতে বাধ্য হতেন। না শুনলেই এমন জেদ শুরু করতেন যে তার কাছে কেউ পেরে উঠতে পারত না। তার ইচ্ছা ছিল দীপকের সঙ্গে তার বান্ধবীর মেয়ে প্রিয়াঙ্কার বিয়ে দেবে, কিন্তু তার স্বামীর ইচ্ছা ছিল নিজের ছোটবেলার বন্ধুর মেয়ে চন্দনার সাথে নিজের ছেলের বিয়ে দেবেন। এই নিয়ে দুজনের মধ্যে অনেক তর্কাতর্কিও হয়। এমন সময় কৃষ্ণার স্বামী অসুস্থ হতে শুরু করলেন। ডাক্তার দেখালে জানা যায় তিনি ক্যান্সারে আক্রান্ত, লাস্ট স্টেজ চলছে। তাই তার শেষ ইচ্ছে পূরণের জন্য চন্দনার সঙ্গে দীপকের বিয়ে দিতে হয় কৃষ্ণাকে। বিয়ের কিছুদিন পরে কৃষ্ণা দেবীর স্বামী মারা যান, কিন্তু কৃষ্ণা চন্দনাকে কিছুতেই পছন্দ করত না। তবে দীপক তাকে যথেষ্ট ভালোবাসত। কয়েক মাস পরে জানতে পারে চন্দনা মা হতে চলেছে। তখন কৃষ্ণার রাগ একটু কমে আসে। এরপর আল্ট্রাসোনোগ্রাফি করা হলে তার বোনের কাছ থেকে জানতে পারে চন্দনার গর্ভে কন্যা সন্তান বেড়ে উঠছে, আর সেটা কৃষ্ণা কিছুতেই মেনে নিতে পারেনি, তবে কাউকে সেটা বুঝতেও দেয়নি। এরপর সে চলে যায় নিজের বান্ধবী রমার কাছে। তার কাছ থেকে একটি শিকড় দিয়ে তৈরি ওষুধ এনে খাইয়ে দেয় চন্দনাকে। তবে এটা রমা আর কৃষ্ণা ছাড়া অন্য কেউ জানত না। চন্দনার গর্ভের সন্তান গর্ভের মধ্যেই শেষ হয়ে যায়। তবে সেই কথা চন্দনা বা দীপক কেউই বুঝতে পারেনি। ধীরে ধীরে তার শরীরে ইনফেকশন শুরু হয়, আর সেই ইনফেকশন পুরো শরীরে ছড়িয়ে যায়। তাকে হাসপাতালে ভর্তি করে দেয়, কিন্তু ইনফেকশনটা এমনভাবেই ছড়িয়ে গেছিল যে তাকে আর বাঁচানো যায়নি। এবার মাথায় হাত বুলাতে বুলাতে চন্দনা কৃষ্ণাকে বলল, মা, আমাকে না হয় তুমি অপছন্দ করতে, কিন্তু আমার মেয়েটা, ও কি দোষ করেছিল বলো? ও তো কোনো দোষ করেনি। আর তুমি এই যে ভাবছ যা করেছ প্রিয়াঙ্কার জন্য, তা কিন্তু একদম সঠিক নয়। সব দোষ তোমার আর রমা আন্টির। তাকে তার পাপের শাস্তি দিয়ে দিয়েছি, এবার তোমার পালা। এর ফল তোমাকে ভোগ করতেই হবে। সারা জীবন তুমি এখানেই থাকবে, আর তোমার সাথে আমি আর আমার মেয়েও থাকব। আমার মেয়েটা পৃথিবীর আলো দেখতে পারেনি, ঠিক তেমনিভাবেই তুমি কোনোদিন কোনো আলো দেখতে পারবে না।
যেভাবে ও কষ্ট পেয়ে শেষ হয়েছে, তুমিও সেইভাবে শেষ হয়ে যাবে। এরপর মৃত্যু পর্যন্ত কৃষ্ণাদেবী আর ওই মানসিক চিকিৎসালয়ে ঘর থেকে বের হতে পারেনি। ঘরের লাইট পর্যন্ত জ্বালালে তিনি চিৎকার চেঁচামেচি করতেন। তাকে সবসময় শিকল দিয়ে বেঁধে রাখা হতো। তা সত্ত্বেও কোনো না কোনোভাবে নিজেকে তিনি আঘাত করতেন। এইভাবে তার শরীরের একটি একটি অঙ্গে পচন ধরে। অবশেষে খুবই কষ্ট পেয়ে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান।